সাকিবকে বিয়ে করতে চান লাইক সাকিবের টাকা দেখে, তাহলে সাকিবের কয় টাকা আছে, আমার ফ্যামিলিরও অনেক টাকা আছে, ভালো লাগলে আসলে ম্যারিড পার্সনও ব্যাপার না, বা টাকা ব্যাপার না, বা টাকা নেই সেটাও কিন্তু ব্যাপার না। এটা কততম হবে সেটা জানি না, বাট ওদেরকে বিয়ে করলে তো টাকা পাওয়া যাবে অনেক। দর্শক, প্রতিদিনের প্রিয়জন অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন লাভ স্টেশন সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। ঠোঁট কাটা স্বভাবের হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় থাকেন ট্রেন্ডে। তার সঙ্গে কথা বলবো আজ আমি শিবলি আহমেদ। মিষ্টি, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো ভাইয়া? আমি খুব ভালো আছি। দুবাই থেকে কবে ফিরলে? ফিরেছি প্রায় 18 দিন হয়ে গেছে, 17-18 দিন। আসার পর থেকে অনেক কাজ, অনেক বিজি। আচ্ছা, দুবাইয়ের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া তো একটু অন্য ধরনের, তো তুমি এটা কিভাবে ম্যানেজ করো আসলে? অন্য ধরনের মানে দুবাইতে একটু বেশি গরম, বাট এখন ওয়েদার খুব ভালো, নাইস ওয়েদার। লাইক কি বলে, অক্টোবরের পর থেকে মার্চ পর্যন্ত খুব ভালো ওয়েদার থাকে। কেন এসেছো এবার? বেসিক্যালি তো মানে গত মাসেও এসেছিলাম, বাট কাউকে বলি নাই, কারণ দেখা যায় যে আমার চেম্বার যেটা আমার অফিস, সবাই দেখা যায় এত ভালোবাসে আমাকে, সবাই এসে বসে থাকে, এখন কাউকে তো না করতে পারি না। তো আগেরবার ভাবলাম যে আব্বু অসুস্থ, আমিও একটু আর কদিন পরে লাইক ইন্টারভিউ দেই বা কাজ শুরু করি। তো এই তো অনেক দিন পরে না, গত মাসেও এসেছি, লাইক 22 দিন ছিলাম, তারপরে আবার 12 দিনের জন্য গিয়েছিলাম, আবারও আসা। আচ্ছা, এবার এসেই তুমি সাংবাদিকদের সঙ্গে খুব যোগাযোগটা করছো। আমরা ধারণা করছি যে সামনে হয়তো তোমার কোনো কাজ আসছে, বিষয়টা আমাদের একটু বলো। কাজ হচ্ছে, আমি একটা ফেস্টিভ্যালে সিনেমা করা হয়েছে অলরেডি, একটুখানি কাজ বাকি আছে, লাইক কান চলচ্চিত্র উৎসবে যাবে, সাথে হচ্ছে এটাকে কি বলে, নেপালে পর্যন্ত যাবে, দেন অন্য যে চলচ্চিত্র উৎসবগুলো আছে এটা বেসিস করে একটা ছবি করা হয়েছে, এটার পরে দেন আমরা হলে রিলিজ করবো, এটা নিয়ে একটা প্ল্যান। অ্যান্ড সেকেন্ড প্ল্যান হচ্ছে ঈদে একটা গান প্রমোশনাল সং করা হচ্ছে আমার, সো ওইটার জন্য আসা, এবং ঈদের ওয়েবের কাজ আছে। সো এই তো সব মিলে একটা। আচ্ছা, তুমি একজন ডাক্তার, দাঁতের ডাক্তার, আবার তুমি বছরের বেশিরভাগ সময় তুমি দুবাইয়ে কাটাও। সেক্ষেত্রে বাংলাদেশের প্রডিউসার বা পরিচালকরা তোমাকে কাস্ট করার ক্ষেত্রে কি কোনো পিছুবা হয় যে না, মিষ্টি জান্নাতকে পাওয়া যাবে না, শিডিউল প্রবলেম হয় কিনা? হ্যাঁ, এরকম একটা প্রবলেম হয়েছে। কালকে একটা লাইক আমার একটা ফ্রেন্ড কথা বললো ওয়েবের ব্যাপারে, ওয়েব ফিল্ম, তো পরে বলছে যে না, ও তো অনেক বড় সেলিব্রিটি, ওকে নেওয়া যাবে না, পাওয়া যায় না। তাই আমি বললাম পাওয়া যায় না, আমাকে তো শিডিউল করতে হবে, লাইক তুমি এদিন আসবা বা তোমার 20-22 দিন শিডিউল আছে, তুমি চলে আসবে। কারণ আমি, হ্যাঁ, আমার দুবাইতে লাইসেন্স আছে ডক্টরে, আমি জাস্ট ডিরেক্ট প্র্যাকটিস করি, সেদিন পেয়েছি লাইসেন্স, কিন্তু ইট ডাজন্ট মিন যে আমার ওখানে চাকরি করি। এটা হচ্ছে আমার শেয়ার একটা ক্লিনিক আছে, 4 বছর হয়ে গেছে, বাট আমার ডক্টরি ক্যারিয়ার অনলি 3 বছর। আমি পাস করার আগেই জাস্ট ফর বিজনেস পারপাস করা ছিল। সো আমার যে থাকতে হবে সবসময় এরকম না, বাট যেতে হয় প্রতি মাসে আমাকে। তুমি এবার ফিরছো কবে? ফিরছি কবে এখনো জানি না, আমার এই 12 তারিখে টিকিট করা ছিল, সেটাকে আমি চেঞ্জ করছি, কারণ আমার অনেকগুলো কাজ, অ্যাওয়ার্ড আছে, লঞ্চিং আছে, তারপরে প্রমোশন আছে, প্রোডাক্টের সব কথা হলো, তো মনে হয় এই মাসে আমার থাকা হবে। নেক্সট মাসে হয়তো যখন রোজা শুরু হবে ওই টাইমে আমি যাব, 15 দিনে বা 10 দিন ওই টাইমে থাকবো, দেন আবার কাম ব্যাক করবো। কারণ রোজার লাইক ঈদের 15 দিন আগে আমার বাংলাদেশি ক্লিনিকে হিউজ পেশেন্ট থাকে, প্রতিবার ঈদে লাইক আমার 3টা-4টা এরকম বেজে যায় ক্লিনিকে। সো এবারও তো এরকম একটা অবস্থা। তাহলে কি সেই উপার্জনটা ধরার জন্য দুবাই থেকে চলে আসা? অফকোর্স, মানে আসলে তো এটা সিজনাল, কারণ আমার তো শুধু ডেন্টাল না, ওখানে আমার অ্যাস্থেটিক্সের কাজও হয়, বোটক্স হয়, ফিলার হয়। তো আমরা ঈদের আগে একটা বিশাল অফার রাখি, প্রতি বছরই আমরা প্ল্যান করি যে ঈদের আগে একটা অফার রাখবো এবং রেগুলার, আর সবাই তো ঈদে একটা বোনাস পায়। সো আর সবাই আসলে আমার এখানে ক্লিনিকে এসে আমাকে চায়, কারণ ভালোবাসে সবাই। আর সেদিনও একটা পেশেন্টে সেরকমই, অন্য ডক্টর দেখছে, সে অ্যাসোসিয়েট প্রফেসর, আমার সিনিয়র আপু, তাকে দেখাবে না, আমাকেই লাগবে, আমি দেখি নাই কেন, গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে। তো ওই ব্যাপারটা থাকে যে সব ট্রিটমেন্ট যে আমি করব তাও না, বাট প্রেজেন্ট থাকতে হয় আমাকে। আচ্ছা, এমন কি কখনো হয় যে তোমার চেম্বারে গিয়েছে, আসলে দাঁতে কোনো প্রবলেম নাই, আসলে তোমাকে দেখতে গিয়েছে, জাস্ট উসিলা খুঁজলো দাঁতের কোনো একটা? হ্যাঁ, এরকমও হয়, ভিজিট দিয়ে দেখায়, 2000 টাকা ভিজিট জাস্ট দিল, তারপরে স্কেলিং পলিশিং অনেকে করে জাস্ট চলে আসে, দেখে একটা সেলফি তোলে। কখনো বলেছে যে আমি আসলে মিষ্টিকে দেখার হ্যাঁ, জন্য অনেকবার। এমন পেশেন্ট আছে আমার জন্য কদবেল নিয়ে আসছে, মনে হয় তুমি কেন, বলে আপনাকে আমি তো দেখি বাসায় ফলো করি, কদবেল নিয়ে চলে আসছে, কেউ জিলাপি বানিয়ে নিয়ে আসে বাসা থেকে, পিঠা নিয়ে আসে, তো ভালো লাগে, আমি এনজয় করি। আর আমার রিসেন্ট একটা পেশেন্ট, তার হচ্ছে কত 35 ইয়ার্স ওল্ড, তো ওনার টিথ আঁকাবাঁকা, আমার কিন্তু ব্রেসেসের কাজ বেশি হয়, তো আমার স্যার বলছে যে ওনার এই ট্রিটমেন্টটা হবে না, সে অনেক বড় অর্থোডন্টিক্স। তাই বলে আচ্ছা চলো দেখিয়ে লেসছি কি করা যায়, তো ওনারটা 6 মাসে দাঁত চলে আসছে।
উনি এখন দেখতে একটু গুড লুকিং, সে আমাকে শুধু প্রপোজাল দিচ্ছে যে আমার সাথে ছবি করবে। আচ্ছা আচ্ছা। আমি বলছি পেশেন্ট যখন হিরো ছবির নাম হবে। না এটা তো গেল, কিন্তু অনেক সময় দেখা তুমি যেহেতু এখনো বিয়ে করনি, তো তোমার ওখানে চেম্বারে গেল বিয়ের proposal। রোগী মানে সেজেই গেল, কিন্তু বিয়ের প্রস্তাব দিল অথবা প্রেমের প্রস্তাব দিল, এরকম কি হয়েছে কিনা? প্রেমের প্রস্তাব তো রেগুলারই দেয়, বিয়ের প্রস্তাব বেশি দেয় ইদানিং, প্রেমের থেকে বেশি বিয়ের প্রপোজাল আসে। তো এরকম পেশেন্ট আছে আমাকে তো ডিরেক্ট আমার অ্যাক্সেস পায় না, অফিসের যে নাম্বার, ম্যানেজারের যে নাম্বার, ওই নাম্বারে কল দেয়, ওদেরকে টেক্সট করে, ওদের সাথে কনভারসেশন হয়। তো এরকম অনেক আছে, এখনো তো অনেক মেসেজ আছে। তো আমি বলছি যে না, এইভাবে তো হবে না, মানে বিয়ে তো একটা বড় মানে অনেক বড় ব্যাপার, চাইলে তো বিয়ে করা যাবে না, পছন্দ করতে পারে, বিয়ে হয়নি, মানুষ প্রপোজাল দিবে, নাইস। কিন্তু তুমি তো সম্ভবত 26-এ বিয়ে করবে, আমার একটা ঘোষণা দিয়েছো, 25 অথবা 26। আমি প্রতি বছরই 1 বছর করে বাড়াই। তো হ্যাঁ, অফকোর্স করার ইচ্ছা আছে 26, এই বছর ইচ্ছা ছিল, তো মনে হলো না আরেকটু লেট করি, বিয়ে করলে তো করাই হয়ে যাবে। আসলে অনেকে ভালোবাসে, পছন্দ করে, সবাই কষ্ট পাবে, চাই না সবাইকে কষ্ট দিতে। না কিন্তু বিয়ের আগে তো একটা প্রিপারেশন থাকে। আমার কোনো বিয়ের প্রিপারেশন না, আমি জাস্ট যাব, দেশের বাইরে যাব, ইচ্ছা আছে যে ইটালিতে যাব, ভেনিসে বিয়ে করব। তো ওইখানে যাব, জাস্ট কয়েকজন লোক যাবে, না গেলেও নেই, দুজনে যে জাস্ট সাইন করব, শেষ। মানে অ্যারেঞ্জ করে আমি বিয়ে করব না, কারণ এটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। ওই টাকাটা একটা গরিব মানুষকে দিয়ে দিলাম বা অন্য কোনো এক জায়গা দান করলাম, ইজ ভেরি নাইস থিং। আমার মানে বিয়ের এই অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়। আমার ফ্যামিলি থেকে আমি কখনো এটা করতেই দিব না। এখন ছেলের ফ্যামিলি থেকে যদি করতে চায়, ট্রেন্ড থাকে, এখন সেটা আমার ব্যাপার না, ওদের ব্যাপার। বিপরীত দিক থেকে যদি দেখি যে খরচ কমাতে চাইছো বিয়ের, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু কাবিননামা তুমি কত নেবে? যদি ভালোবাসার মানুষ থেকে 0 টাকা নিব, কোনো কাবিনই লাগবে না, কারণ এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। আর যদি ভালোবাসার মানুষ ওরকম না থাকে, তাহলে তো অফকোর্স 10-15 কোটি টাকা তো নিবই কাবিন, সেফ সিকিউর। এবং সেটা লাইক যেহেতু আমি দুবাই থাকি আর অ্যারাবে, ওখানে তো অ্যারাবিয়ানদের তো মেয়েদের আগে পোন হিসেবে সব দিয়ে দিতে হয়, আমাকে প্রিপেইড করতে হবে, এটাই। তাহলে আমি কেন বিয়ে করব? তুমি তো এই টাকা দেখে বিয়ে করি কাউকে, তাহলে আমি আগে টাকা মানে লাইক চাবো যে ভাই আমার কাবিনের মিনিমাম 10-15 কোটি টাকা দিবা, তাহলে বিয়ে হবে। ওকে, তুমি বিয়ের খরচ কমাতে চাচ্ছ, কাবিনের টাকাটা তো তুমি ইচ্ছা করলে গরিবদের দিতে পারতা। আগে থাকবে, আমাকে তো দিতে হবে ওনার। আমি এটা কি করবো সেটা তো আমি ওই ফ্যামিলিকে বলবো না, বা আমার যে হাজবেন্ড হবে তাকে তো আর বলবো না। ওকে, ঠিক আছে। শাকিব খান আমাদের সুপারস্টার তোমাকে বিয়ে করতে যাচ্ছে এমন একটা খবর চাউর হয়েছিল মিডিয়ায়, পরে তো আমরা দেখতে পেলাম যে আর বিয়েটা হলো না। কেন এটা চাউর হলো আর কেনই বা হলো না? বিয়ে আসলে ব্যাপারটা যে ভাইরাল ওটা হয়ে গেছে, ডাক্তার মেয়ে খুঁজছিল ওর ফ্যামিলি থেকে, তো সেই ব্যাপারে আমি একটা সেলিব্রিটি ফুটবল লিগে গেলাম, ওইটা নিয়ে একটা ভাইরাল হয়ে গেছিল। আর ব্যাপার হচ্ছে যে বিয়ে সাকিব করতে চাচ্ছে না বা আমি করতে চাচ্ছি না, এটা তো অনেক দূরের ব্যাপার, ভেরি ফার ব্যাপার। তো ভালো লাগা থাকলে বিয়ে হয়ে যেতেও পারে বা বিয়ে হতেও পারে, এটা কিন্তু ব্যাপার না। আমাকে প্রশ্ন করেছিল যে আপনি তো সাকিব খানের জন্য পাগল। তো আমি বললাম পাগল আমি কিনা বা সেটা আপনি কিভাবে জানলেন? আমি যদি বলছি যে আমি না, যদি বিয়ে টাকা, আপনি আরেকটা বলেছিল যে আপনি সাকিবকে বিয়ে করতে চান লাইক সাকিবের টাকা দেখে। তাহলে সাকিবের কয় টাকা আছে? আমার ফ্যামিলিরও অনেক টাকা আছে। আর যদি টাকা দেখে বিয়ে করতে, আমি থাকি দুবাইয়ের শেখদেরকে আমি বিয়ে করব, বা লাইক সৌদির বাচ্চাদেরকে বিয়ে করবো, তারা তো পণ দিয়ে মেয়েদেরকে বিয়ে করে। সো টাকা দেখে বিয়ে করতে হলে তো অফকোর্স আমি তাদেরকে করবো। আমি সাকিবকে তো টাকা দেখে বিয়ে করার আমার কিছু নাই। ভালো লাগলে আসলে ম্যারিড পার্সনও ব্যাপার না, বা টাকা ব্যাপার না, বা টাকা নেই সেটাও কিন্তু ব্যাপার না, তো আপনারা জানেন। তো ওইভাবে একটা জিনিস আমি বলতে গিয়েছিলাম, ইউটিউবে আসলে ক্যাপশন কেটে কেটে ভাইরাল করেছিল। আচ্ছা, একদম ফ্র্যাঙ্কলি, যেটা অনেস্ট ভাবে যদি তোমাকে বলতে বলি আমি, যে সাকিবের প্রতি তোমার কোনো দুর্বলতা আদৌ আছে কিনা? এই ব্যাপারে মানে আমি পার্সোনাল কোনো থিংকে কথা বলবোই না। আচ্ছা, ওকে। তারপরের লাইনটায় আসি, সেটা হচ্ছে শেখ বাচ্চারাও আমাকে বিয়ে করতে চায়, মানে আমি যদি ভুল না হই এরকমই শিরোনামটা ছিল। শেখ ও বাচ্চাদের কাছ থেকে তুমি কি কখনো বিয়ের প্রস্তাব পেয়েছো, এবং সর্বশেষ কবে পেয়েছো? বিয়ের প্রস্তাব পেয়েছি, শেখদের কাছ থেকে পাওয়া হয়েছে। তাদের আসলে 3-4টা বউ তো অফকোর্স থাকে, 5 নাম্বার হলে 1 নাম্বারটা ডিভোর্স হয়ে যায়। তো এরকম বলছে, মানে জাস্ট ইঙ্গিত দিল, মানে ওরকম না, হ্যাঁ পছন্দ, হ্যাঁ তুমি তো দেখতে কিছুটা অ্যারাবিয়ান লাগে, যদি ওই টাইপের ড্রেস পরে ঘুরবা। যেমন আমি ওখানে গেলে মাঝে মাঝে ওদের স্টাইলের, ওদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমি কিন্তু ওই স্টাইলের ড্রেস পরে যাই। তো ওইভাবে জাস্ট বোঝাতে চেয়েছে পছন্দ করে, বিয়ের প্রপোজাল ওইভাবে, মানে আমি তো আর বলি নাই যে আমি বিয়ে করতে চাই। যখন এই নিউজটা ওনারা দেখলো, মানে আবার বলছে যে তুমি তো অনেক ফেমাস, ওরা তো জানতো না যে, ওখানে তো অ্যাকচুয়ালি জানে না যে বিজনেসের ক্ষেত্রে তারা আমাদের পার্টনার, বা জানে না যে আমি নায়িকা বা কিছু, বা আমি অ্যাক্টিং করি। তো হঠাৎ করে যে ফেসবুকে অ্যাড করা, তো হঠাৎ করে আমার ফেসবুকে কিন্তু অ্যাড আছে 3-4 জনের।
দেখে বলছে যে তোমার এই নিউজগুলো কি আসলে। তো ওরা আবার কনভার্ট করে দেখছে যে আল্লাহ তুমি তো আমাদেরকে নিয়ে মানে ইংলিশে বলছো, তো ব্যাপারটা কি, তুমি কি আসলেই এরকম বিয়ে করতে চাও কিনা? আমি বলছি হ্যাঁ যদি প্রয়োজন হয় করবো, হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার জন্য ছেলে দেখা হবে, এরকম প্রপোজালটা। মানে আমি তো ওইভাবে বলিনি যে আমি বিয়ে করতে চাই। আর এখন দেখছি যে আমি দুবাই বলছি বলে দুবাই এখন আসলে পচে গেছে, দুবাই নিয়ে আর কথা বলবোই না, সবাই দেখি মিডিয়াতে খালি শেখ নিয়ে আছে। তুমি বলছিলে যে যদি টাকা পয়সা নিয়ে বিয়ে করি তাহলে অনেক বেশি কাবিননামা নেব, এরকম একটা শুরুতে বলছিলে। হ্যাঁ শেখদের বিয়ে করি, তো শেখদের ওই যে তুমি এখন আবার বললে যে 3-4 জন বউ থাকে, তো কোনো শেখের প্রথম দ্বিতীয় বা তৃতীয় বউ হওয়ার ইচ্ছা তোমার আছে কিনা? কোনটা কততম হবে সেটা জানি না, বাট ওদেরকে বিয়ে করলে তো টাকা পাওয়া যাবে অনেক। ইটস ওকে, বাট যদি তার আগে বউ থাকে 2-3টা, সেটা তো আমার প্রবলেম না। ওদের তো ট্রেন্ডই এটা, মানে থাকে না একটা কালচার ওদের, এটা কোনো ব্যাপার না। এবার আরেকটা ওই নিউজের নিচেই আমি পেয়েছি যে শুধু প্রেমের প্রস্তাব কেন, খারাপ প্রস্তাবও পেয়েছি, অনেক বড় বড় অ্যামাউন্ট অফার করা হয়েছে কিন্তু আমি রাজি হইনি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাকে এই ধরনের প্রপোজাল দেওয়ার সাহস পায় কিভাবে? প্রপোজাল দেওয়ার সাহস আসলে আমাকে ডিরেক্ট পায় না, দেখা যায় যে কোনো ডিরেক্টর একটা প্রডিউসারকে নিয়ে আসলো, তখন এসে বললো যে, আমি বললাম যে ছবিটা তো হওয়ার কথা, এত পছন্দ করছে মানে প্রডিউসার, মানে এসে দেখাচ্ছে তার মার্সিডিজ গাড়ি দেখাচ্ছে, যে আমি বললাম যে না আমার তো বিএমডব্লিউতে পুরনো হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, কিনতে হবে আরেকটা গাড়ি। তো বলছে যে না আমারটা নতুন আছে, তুমি চাইলে নিয়ে নিতে পারো। আমি বলছি কি আশ্চর্য, ভালোই তো। তো আমি পরে এত থাকে না যেটা দেখা হইলো হঠাৎ করে এত কিছু মানে মানে প্রপোজ করছে হঠাৎ করে, মনে করেন মানে আমি দেখি যে কন্ট্রাক্টে নাই। তাই বললাম কি হলো ওনার, উনি কন্ট্যাক্ট করছে না? বলে যে না প্রডিউসার তো অন্য নায়িকা নিয়ে ভাবছে। আমি বলছি কেন, উনি তো আমাকে সাইনিং মানিও দিয়ে যায় গেল, বা প্রবলেম কি? পরে বলছে যে সাইনিং মানি দিয়ে গেছে, বাট উনি তো আসলে তোমার সাথে প্রেম করতে চায়, মানে ওইভাবে প্রপোজাল দিয়েছে তা না, সে প্রেম করতে চায়। ম্যাক্সিমাম দেখা যায় যে প্রেম করতে চায়, মানে যে টাকার বিনিময়ে থাকবে ওইটা কখনো বলে না। ওটা সাউন্ডটা সুন্দর শোনা যায় না আসলে। সে বলে যে আমি তোমার সাথে প্রেম করতে চাই, আর তো জানে, যেমন ফার্স্টে সে ভাবে যে নায়িকারা কেমন, দেখা যায় দেশের বাইরে থেকে ম্যাক্সিমাম প্রডিউসাররা আসে, পরে যখন আমার লাইফস্টাইল দেখে, আমার গাড়ি দেখে, আমার লোকজন দেখে আসলে ওরাই সারপ্রাইজ হয়ে যায় যে আমার তো আমি অনেক সুন্দর করি, মেইনটেনেন্স খরচই অনেক বেশি, বা আমি যেভাবে চলাফেরা করি আমার, তো ওরা তখন ভাবে যে না ওকে তো আসলে এইভাবে অফার দেওয়া যাবে না, 10 লাখ 15 লাখ 20 লাখ যেভাবে অন্যদেরকে দেয়। তখন বলে যে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, কত টাকা দরকার হলে গাড়ি দিয়ে দিব, তাও বাড়ি দিয়ে দিব, তাও আমার সাথে প্রেম করো। আমি তো প্রেম করবো তার সাথে যাকে বিয়ে করবো, আমি তো আপনার সাথে প্রেম করবো না। তো ব্যাপারটা এরকম থাকে। আচ্ছা, বড় বড় অ্যামাউন্ট অফার, সবচেয়ে বড় অ্যামাউন্টটা কত ছিল আমি যদি জানতে চাই? সবচেয়ে বড় অ্যামাউন্ট ছিল যে আমাকে বলেছিল যে একটা গাড়ি দিয়ে দিবে, মার্সিডিজ বেঞ্জ, ওটার দাম মনে হয় 1,25,00,000 বা 26 লাখ ছিল। বিয়ের শর্তে, প্রেমের শর্তে, অথবা প্রেমের শর্তে? আচ্ছা নট অনলি মানে প্রেম, আসলে তো আমি জানি না কি প্রেম, প্রডিউসার আসছে এক দেখে কি কখনো প্রেম হয়? আচ্ছা আচ্ছা, ওকে। এবার আবার একটু কমন বিষয়ে চলে আসি, যে বাংলাদেশের যারা দর্শক এরা অনেকেই মনে করে যে দুবাইতে যারা থাকে, খুব লাক্সারি জীবনযাপন যারা করে, তারা আসলে একটা অনৈতিক উপায়ে তারা এগুলো করে থাকে, কিন্তু আমরা জানি যে তোমার ওখানে বিজনেস আছে, সো ওই পারপাস তুমি যাও। কিন্তু এরপর একটা প্রশ্ন আসে যে যারা আমাদের বাংলাদেশের যে নায়িকারা দুবাইয়ে যাচ্ছে, ছবি দিচ্ছে, কোনো একটা কারণে তাদের ফটোগ্রাফারের ছবিকে কেউ সামনে আনে না, কে সেই ছবিগুলো তুলে দেয়। তোমার ক্ষেত্রে আমি বিষয়টা দেখলাম, আমাদেরকে এই কৌতূহল থেকে বের করো। কৌতূহল যেমন কিছু ছবি আছে, এটা যেমন ফটোশুটের ছবি ছিল, ফটোগ্রাফার ছিলেন মানে এটা, আর কিছু এটাও ফটোগ্রাফি। তো কিছু ছবি আছে আম্মু তুলে দেয়, যেমন ওই যে বুর্জ খলিফার নিচে যেমন অনেক ভাইরাল হলো, এখানে পা দেখা যাচ্ছিল, যদি ওটা একটা, যেমন এই যে এটাও যে ছবিটা, ওটা কিন্তু নুড কালারের একটা স্কিন টাইস ছিল, আমি দেখেছি, হ্যাঁ নুড কালার, ওটা কিন্তু আসলে আমার পা না, আমি জানি, যেমন এরকম এই যে স্কিনি পরে যে এটার মতো, তো ওরকম একটা নুড কালারের পরা ছিল। তো বাঙালি তো বুঝে না, তারা ভাবছে যে হয়তো ওটা আমার আম্মু তুলেছিল, আম্মুকে বলছে আম্মু তুমি এইভাবে বসো, এইভাবে ধরো, আম্মু ফ্রেমিং। তো এটা তুলেছিল আমার একটা ফ্রেন্ড, মানে ভেরি ক্লোজ ফ্রেন্ড, বলা যাবে না না, তো এরকম আর কি, আম্মু তুলে, কখনো কখনো ফ্রেন্ডরা তুলে, যে থাকে তাকে দিয়ে তোলানো হয়, আর কিছু আছে ফটোশুট করা। বাট আমরা যেটা গসিপ শুনি যে সিঙ্গেল ট্রিপ, তারপর সে ছবি দিচ্ছে, আসলে কে ছবিটা তুলে দিচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে ইন্ডাস্ট্রিতে একটা দুর্নাম অথবা একটা গসিপ আছে, তুমি কি এটা জানো? সিঙ্গেল ট্রিপ কখনো আমি দেই নাই। আমি যখনই ট্রিপ দিয়েছি, আমার পাসপোর্ট দেখলেও জানবেন, আমার আম্মু অলওয়েজ আমার সঙ্গে থাকে, মানে আমার কখনো সিঙ্গেল ট্রিপ লাইফে এই এত বছর বয়সে হয় নাই। আমি সেদিন আমার ফ্রেন্ডকে বলছি যে আমার একটু সিঙ্গেল ট্রিপ দরকার, কিন্তু আমাকে তো বাসা থেকে ছাড়ে না। একবারই মনে হয় লাইফে ইন্ডিয়ায় গিয়েছি, লাইক হ্যাঁ বম্বেতে আমি যখন থাকতাম, ইট ওয়াজ 2018 and 19,
আম্মু মনে হয় 2 দিন পরে গিয়েছিল, আর আমার একটা কাজিন ছিল, ও আমার সাথে গিয়েছিল। মানে সিঙ্গেল ট্রিপ আমার কখনোই হয় না। মানে আমার আম্মুর থিঙ্কিং আমি তো একা, আমার মেয়েকে মানে মানুষ নিয়ে যাবে কিডন্যাপ করে। আচ্ছা, একবারই মনে হয় লাইফে ইন্ডিয়া গিয়েছিল, লাইক হ্যাঁ, বম্বেতে আমি যখন থাকতাম, ইট ওয়াজ 2018 and 19, আম্মু মনে হয় 2 দিন পরে গিয়েছিল, আর আমার একটা কাজিন ছিল, ও আমার সাথে গিয়েছিল। মানে সিঙ্গেল ট্রিপ আমার কখনোই হয় না। মানে আমার আম্মুর থিঙ্কিং আমি তো একা, আমার মেয়েকে মানে মানুষ নিয়ে যাবে কিডন্যাপ করে। আচ্ছা, ওকে, সবশেষে আবার চলে আসি, দেশে ফিরি। খুলনার ছেলেরা আসলে কেমন? খুবই বোকা টাইপের, খুবই বলদ অ্যান্ড বোকা। যেমন এরা হচ্ছে, মেয়েরা খুব মানে কাজে এক্সপার্ট, কাজ করতে চায়। আমি যেটা দেখেছি, ছেলেগুলো হচ্ছে বসে 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 থাকে। কারণ খুলনার মানুষের ম্যাক্সিমামই দেখা যায় যে টাকা পয়সা আছে, বা একটু টাকা পয়সা হইলো মানে লাইক কমফোর্টেবল লাইফ লিড করতে পছন্দ করে। যেমন আমার নানু বাসার কথাই বলি, তারা হচ্ছে আমার মামারা, অনেক ল্যান্ড আছে, অনেক মামাই আছে, কিছু করে না, চাইলেই করতে পারে, বিজনেস করে না, কদিন পর পর ল্যান্ড থাকে, ওটা বিক্রি করে, বসে বসে খায়। দ্যাটস দ্য থিং। দাদু বসায়ও সেম দেখেছি, বাট দাদু বসায় সবাই চাকরি করে, বিসিএস ক্যাডার, পুলিশ আছে, আর্মি, র্যাব সব আছে। তো তারাও দেখেছি যে হ্যাঁ, চাকরি করতে হয় তাই করে। কিন্তু ম্যাক্সিমাম টাইমেই দেখি যে মানে ওরকম না, যে থাকে না যে বিজনেস করব বা অনেক দূরে যাব, ওই ফ্যামিলি ট্রেন্ড আছে, তো ওরকমই একটু বোকা টাইপের আর অলস ছেলেগুলো। তোমার জীবনে খুলনায় কতটা বছর কেটেছে? আমি তো অনেক বছর, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি খুলনা থেকে, বাট আমার ঢাকায় বাসা ছিল, যাওয়া আসা হতো। তুমি তো তোমার নামের মতো মিষ্টি, তাহলে তুমি ছোটবেলা থেকে খুব সুন্দর। হ্যাঁ, ছোটবেলা অনেক সুন্দর ছিলাম, এখন কালো হয়ে ওই গেছি। সময়টায় স্কুলের পিছনে দাঁড়িয়ে থাকা বা স্কুলের গেটের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকা, জানালা দিয়ে তোমাকে দেখতে চেষ্টা করা, আঙ্কেল আন্টির বকা খাওয়া, এরকম কোনো স্মৃতি আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, বাট একেবারে ছোটবেলায় আমি তো কম্বাইনে পড়তাম, তো ওইখানেও দেখা যায় কত ক্লাস 3 না সরি 2তে না 1-এ আমার ফ্রেন্ডরা, ওরা তো বুঝতো না লাভ ইউ বলে, কিছু ভ্যালেন্টাইন্স আমি সেদিন বললাম, ফ্লাওয়ার নিয়ে বলতেছে আই লাভ ইউ, আমিও বলছি আই লাভ ইউ টু, তখন তো আই লাভ ইউ মানে বুঝি না। আর হচ্ছে ব্যাপার যখন আমি তো একটু মুডি ছিলাম, মুডি মানে কি, মুডি মানে এই না যে খুব রাফ উঠে না, মুডি মনে হচ্ছে আমি কম কথা বলতাম, লাইক এখনও যেটা যে কোথাও গেলে চুপচাপ থেকে আমার বইয়েতে সবার সাথে আমি মিশি না, যারা আমার কাছে তাদের সাথে আমি আবার খুব মজা করি, কথা বলি, বাট সহজে চাইলে আমাকে টাকা দিয়ে আনা যায় না। যেমন থাকে না যে আমাকে কোনো একটা শোতেও যদি কেউ ডাকে, ওর সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, সেই শোতে আমাকে যদি, যেমন অনেক টক শো আমি করি, এখনও 10,000 20,000 করেও নিচ্ছি, বাট অনেক টক শোতে আমি ফ্রি যাই, কারণ আমার রিলেশন ডিপেন্ড করে। আবার অনেক কিছু টাকা অনেক দিতে চাই শুটিংয়ে, সে শুটিংও আমি করি না, তো ওরকমই একটা ব্যাপার। তো সবাই ভাবতো আমি মুডি খুলনাতে এরকম। তো আমার দেখা যায় একটা হিন্দু ছেলে, ওইটাই বলি, অন্যগুলো তো বাদ, ওইটা তো ডিফারেন্ট, একটা হিন্দু ছেলে ছিল, ও নাম বলে দিচ্ছিলাম হোয়াটএভার। তো ওই ছেলেটা কি করতো, ও গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো আমার জন্য। তো ও ভাবতো কি আমি আবার তো পূজা দেখতে যাইতাম, আমার আবার এই ব্যাপারে কি সব ফেস্টিভ্যালে ঘোরার ইচ্ছা। আমার ওই ইসের দিকে, আমাদের করোনেশন স্কুলে পড়তাম তো আমি, ওইটার পাশে হচ্ছে পূজা হইতো, তারপরে গির্জা ছিল, প্যাগোডা ছিল, আমি সব ফেস্টিভ্যালে ঘুরতাম। পূজায় তো যে মেলা হয় না, মেলায় খেতে যেতাম। তো ও ভাবতো কি আমি মনে হয় হিন্দু। তা ও এসে কি, ও আমাকে খুব পছন্দ করতো, ও এইটা করতো ওইটা করতো, প্রতিদিন গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো, আমার সেম ব্যাচমেটই ছিল। তো পরে আমি একবার ওনাকে আমি দেখি, আমি বুঝছি, তো আমার ফ্রেন্ড আবার গান গাইতো, গাড়ি চলে না দেখছিস তুই, প্রতিদিন গাড়ি টেনে দাঁড়ায় থেকে তুই কখন ঢুকবি, আর ওকে দেখে গান গাইতো, গাড়ি চলে না একটা গাড়ি আছে না, ও নিজে ড্রাইভ করে এসে ওখানে দাঁড়ায় থাকতো দেখার জন্য। তো পরে একদিন আমি ওকে ডাকলাম যে এই শোনো এদিকে আসো, তুমি এখানে কি আমার জন্য দাঁড়িয়ে থাকো, আমি শুনলাম। ও খুব লাইক ইতস্তত বোধ করলো, না না আসলে না। আমি যে দেখো তোমার নাম কি, পর বললাম আমি যে তুমি, আমি জানি তুমি আমাদের সাথে রিলিজিয়ন প্রবলেম আছে, বাট আমি কিন্তু মুসলমান, হ্যাঁ, সো তুমি যে আমাকে পছন্দ করো, 6 মাস হয়ে গেছে এরকম কন্টিনিউ করছে, হ্যাঁ। তো বলে না তাতে কি হয়েছে, মানে এটা বিষয় না, আমি মুসলিম হয়ে যাবো, এটার সমস্যা কি। আমি বলছি না, আমি তো এরকম করবো না, এটা আমার তোমাকে ফ্রেন্ড হিসেবেই ভালো লাগে, আমরা ফ্রেন্ড থাকি, সারা জীবন রিলেশন থাকবে। তো ওই ছেলে আর তারপর দিন থেকে আসে না। পরে যে শুনি যে সে বাসায় খুব কান্নাকাটি করেছে, সে ঘুমের ওষুধ খেয়ে, সে ঘুম হচ্ছিল না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো, মানে খুব ডিপ্রেশনে চলে গেছে। পরে আমরা এখন ভেরি গুড ফ্রেন্ড। সাধারণত দুবাই থেকে আসার সময় তুমি কি কি নিয়ে আসো, আর বাংলাদেশ থেকে দুবাইয়ে যাওয়ার সময় তুমি কি কি নিয়ে যাও, মানে তোমার লাগেজে কি কি থাকে এটা জানতে চাচ্ছি। দুবাই থেকে আসার সময় প্রতিবারই আমার উটের দুধ থাকে, সবাই জানে, আমার ফাদার খুব পছন্দ করে, আর আমি ওইটা খাই কারণ এটা হেলদি। আমি জানি না যে মানুষ এটা নিয়ে এত ট্রোল কেন করলো, আমি কিন্তু খুব নর্মালভাবে বলছিলাম, কারণ থাকে না মানুষ একটা প্রেফারেবল জিনিস। আরও ব্যাপার হচ্ছে যে আমি যে মশালা, মানে মশলা যেটাকে বলে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব আমি ওইখান থেকে নিয়ে আসি প্রতিবারই। মানে আমি দেশের কোনো এইগুলা আমি খাই না, কারণ ম্যাক্সিমাম ভেজাল দেওয়া থাকে, আর আমার ফুড পয়জনিং হয়। তো মশলা এগুলো নেওয়া হয়,
নিয়ে আসা হয়, ওটস নিয়ে আসা হয়, মানে আমি যে খাই ফ্রুটস নিয়ে আসা হয়, ওখান থেকে সব নিয়ে আসা হয়। আর এখান থেকে নিয়ে যাওয়ার মধ্যে মানে যা কিনে রাখা আছে লাইক অল্প কিছু জিনিস এইভাবে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় লাগেজ ফাঁকাই থাকে, বাট আসার সময় ফুল প্যাকড। আচ্ছা, তুমি যেহেতু উটের দুধ আনো এবং তুমি নিজে একজন ডক্টর, নিশ্চয়ই এটার কোনো হেলথ বেনিফিট আছে, এটা আমাদেরকে যদি একটু বলতা। হেলথ বেনিফিট হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম বেশি থাকে, যেটা মানুষের খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ভিটামিন ডিও থাকে। অ্যান্ড এটা হচ্ছে কি বলে ক্রিমের, আমার আবার ক্রিম টাইপের খাবার খুব ভালো লাগে, একটু থিক টাইপের, মানে মোটা টাইপের। তো এই মিল্কটা তো পাতলা না, একটু গাঢ় টাইপের। আমি তো উটের মাংসও নিয়ে আসি প্রতিবার ঈদে, গত ঈদেও রান্না করা হয়েছে, বাসায় সেদিনও নিয়ে আসা হয়েছে উটের মাংস। এবার ঈদে ভাবতেছে একটা উট কুরবানি দিব। আচ্ছা, কুরবানি ঈদে। আচ্ছা, উটের মাংসের ব্যাপারে তুমি আসলে আর কি কি জানো, মানে এটা কতটা স্বাস্থ্যকর? উটের মাংস হচ্ছে, উটে হচ্ছে চর্বি থাকে না, ফ্যাট যেটাকে বলে। যেমন গরুতে আবার একটু বেশি চর্বি থাকে, এখানে আবার বাংলাদেশে আবার ইনজেকশন দিয়ে মোটা তাজাকরণ করে। তো ওখানে তো আসলে ওরকম ব্যাপার থাকে না, একেবারে মরুভূমির ভিতরে হয়, ন্যাচারাল ওয়েতে হয়। ওরা কিন্তু ওগুলোতে কোনো কি বলে কোনো কিছু এক্সট্রা পুশ করে না বা খাওয়ায় না। তো এই দিক থেকে ওটার হেলথ বেনিফিট ভেরি নাইস। ব্যাপারটা কি এমন যে তুমি বাংলাদেশের বিফ এড়িয়ে চলো? আমি বিফ খাই না। আচ্ছা, আমি বিফও খাই না, তারপরে মাটনও খাই না, ইভেন আমি এই যে উটের মাংসও কিন্তু আমি খাই না। তাহলে আমি ল্যাম্ব চপস মাঝে মাঝে খাই, ল্যাম্ব চপস আর কি। উটেরও ওই যে চপসের মতো গ্রিল করে মাঝে মাঝে, রেয়ার, মানে মাসে হয়তো বা একবার বা দুইবার। আমি হচ্ছে ডিম খাই, আর হচ্ছে প্রোটিনটা আমি মিল্ক অ্যান্ড এগুলো থেকেই নেই। ঠিক আছে। তাহলে তোমার যে ফুড হ্যাবিট বাংলাদেশে আসলে কি সেটা চেঞ্জ হয়ে যায় দুবাই, নাকি চেনটা মেনটেন করো? মানে একটা স্ট্যান্ডার্ড তুমি ধরে নিয়েছো যেটা দুবাইতেও চলে, বাংলাদেশেও চলে? না, আমার ব্রেকফাস্টে স্ট্যান্ডার্ড থাকে, লাইক আমি ব্রেকফাস্টে ওটস খাই, সাথে হচ্ছে এগ থাকে, অ্যান্ড হচ্ছে ওটার সাথে ভেজিটেবল থাকে। কিন্তু বাংলাদেশে আসলে তো ফুচকা খাবোই, দই ফুচকা। সেদিন আমি ভাবছিলাম গুলশান দুই একটা দই ফুচকার দোকান দিব, না ভাবে মিষ্টির ফুচকা। এই যে দুয়ে দেখলাম খুব ভালো বিজনেস, তো আমার তো আবার বিজনেস করি, আমার বিজনেস মাথার ভিতর ঘুরে। সো বাংলাদেশে আসলে বাংলাদেশি ফুড আমি খাবোই, মানে ফুচকা, লাইক হালিম, এইগুলো আমি খাই চটপটি। আর দুবাইতে গেলে তো অফকোর্স দুবাইয়ের অ্যাভোকাডো জুস, তারপরে দুবাইয়ের কি বলে হামুস, এগুলো আমার খুব ফেভারিট। ওগুলো আবার যখন এখানে আসি, কারণ ওখানে থাকা হয় 15 দিন, যদি টানা এক খাবার খাই ভালো লাগে না। এখানে যখন আবার আসি, এখানে 15-20 দিন থাকলে একটা না ভালো লাগে না। মানে আমার অনেক বছরই তো আসলে দুবাই যাওয়া আসা, 7 ইয়ার্স হয়ে গেছে পিআর নেওয়া, 7 বছর কিন্তু আমার পার্মানেন্ট রেসিডেন্স। কিন্তু এতদিন আলোচনা হয়নি, এই কয়দিন, এই 2 বছর ধরে খুব আলোচনা। তো এটাই, মানে যখন যেখানে যাই তখন সেখানের ফুড আমার পছন্দ। এগুলোতে গেলে খাবার বা অল্পর মধ্যে যেগুলো পাওয়া যায়, কিন্তু তুমি দুবাই থেকে দামি কি কি জিনিস নিয়ে এসেছো এবার? দামি সবকিছু তো দুবাই থেকেই কেনা হয়, শপিং করা হয়, এটা সেটা অনেক কিছু। আমি আমি কি বলে মেডিসিনও আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি। মেডিসিন যেগুলো ক্যালসিয়াম বলেন বা যেগুলো খাওয়া লাগে এভরিডে, ভিটামিন ক্যাপসুল, এগুলো সব আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি, বায়োটিন। সো এক্সপেন্সিভ নিয়ে আসা হয়। দুবাইতে তো গোল্ড মানে অনেক সস্তা, সো এক্সপেন্সিভ বলতে গেলে জুয়েলারি এক্সপেন্সিভ নিয়ে আসা হয় ওখান থেকে, এখান থেকে কেনা হয় না কখনো। দুবাই যারা যায় তারা আসলে গোল্ডটা প্রেফার করে অনেক বেশি, যে দুবাই থেকে স্বর্ণ আনতে হবে, যারা আর কি বিদেশে যায় অনেকে ভাবে। তুমি এ পর্যন্ত কত স্বর্ণ এনেছো, এবং তোমার কাছে এখন স্টকে কয় ভরি স্বর্ণ আছে? না, আমি কোনো স্বর্ণ ওইভাবে আনিনি, লাইক যাই জুয়েলারি পরে আসি বা ইউজ করি, রাফ ইউজ, ওভাবে কেনা। মানে ওরকম স্পেসিফিক অনেক আনা হয় তা না। যখন বিয়ে করবো তখন ভাবছি পুরো ফুল ড্রেসই করব গোল্ড দিয়ে, ওটা ডিফারেন্ট থাকবে। কিন্তু আমার গহনা বলতে বাংলাদেশে কিছু লকারে কিছু গহনা আছে, আমার বাসায় কোনো জুয়েলারি থাকে না, যেগুলো রাফ ইউজ করা হয় সেটা থাকে, কারণ আমার বাসায় অনেক স্টাফ থাকে, আব্বু একটু সিক, তো কখন কোথায় চলে যায়। সো জুয়েলারি আমার বাসায় গেলে কেউ পাবে না, মানে টুকটাক সব লকারে রাখা থাকে ব্যাংকে, আর হচ্ছে দুবাইতেও রাখা থাকে, দুবাইয়ের যে ব্যাংক আছে ওইখানে। সো স্টকে গহনা তো অনেক আছে, আম্মুরই তো অনেক হবে, 100 ভরি মোর দেন, আমারও আছে, মানে 150-200 ভরি তো ছিলই। আম্মুর তো 100 ভরি, তার মানে তোমার আর 100 ভরি আছে? হতে পারে এরকমই, মানে অলমোস্ট। কি করবা এগুলো? জানি না, আম্মুরটা তো আম্মু জানে। আমি আম্মুকে বলি এগুলো কেন কিনে, ওয়েস্ট অফ মানি। আমার তো ওরকম মানে কিনতে হবে তা না, আমার লাইক ভালো লাগলো, এটা ইউনিক, আচ্ছা চলো কিনি। আম্মুর আবার হচ্ছে মানে ট্র্যাডিশন, আম্মু না মানে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, যে কোন একটা বিয়ে প্রোগ্রামে যাচ্ছে যত গোল্ড পরে যাওয়া যায়, এটা তো বেঙ্গলিরা পছন্দ করে, বাংলাদেশের মানুষ গোল্ড পরলেই মনে করে একটা স্ট্যান্ডার্ড, মানে ভ্যারি করে, এইটাই। তোমার পরনে এখন দুবাইয়ের কি কি আছে? সবই দুবাই থেকে কেনা, সব। এর মধ্যে শুধু সবচেয়ে এইটা সিঙ্গাপুর থেকে কেনা ছিল, রোলেক্সটা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে দামি কোনটা এখানে? এইটাই। এর প্রাইস কত? এইটা কিনছিলাম 2016-এ, যে বলেছিলাম না যে ক্যাসিনো খেলে টাকা পেয়েছিলাম, এটাই সেই ওয়াচটা। এটা রোজ গোল্ডের, এটা 16 লাখ দিয়ে কেনা ছিল, এখন এটা কত 27 লাখ। আপনারা তো জানেন যে রোলেক্স বলেন, পাতিক ফিলিপ বলেন, এগুলো হচ্ছে
ডে বাই ডে এগুলোর হচ্ছে বাড়ে, ভ্যালু বাড়ে, কারণ এগুলো হচ্ছে ডায়মন্ড অ্যান্ড গোল্ডে করা থাকে, গোল্ডের প্রাইস বাড়ে মনে তো এগুলোর প্রাইসও বাড়ে, রিসেল ভ্যালু খুব নাইস। আচ্ছা, তুমি যখন দুবাই ছিলা মনে হয় 3-4 মাস আগে অথবা 6 মাস, আমার ঠিক সময়টা মনে নেই, একটা সাদা গাউন অথবা কোনো একটা পোশাক তোমাকে গিফট করেছিল দুবাইয়ের শেখ, হ্যাঁ রাজ পরিবার, রাইট। একটু ঘটনাটা আমাদেরকে একটু বলো বিস্তারিত, ঘটনাটা কি ছিল? ঘটনাটা হচ্ছে যে আমাদের যে বিজনেস আছে, আমাদের ফ্যামিলি বিজনেস, তো ওইখানে আমাদের লোকাল পারসন রাখতে হয়। তো আমাদের কিন্তু ম্যান পাওয়ারের বিজনেস আছে, এই যে দুবাইতে যে এমিরেটস কোম্পানি যাদের, এই যে কি বলে, উনাদের সাথে আল মাকতুম ফ্যামিলির সাথে কিন্তু আমাদের না যে লোক পাঠাতে হয়, ট্রান্সগার্ডের যে লোক বা দুবাই ট্যাক্সির লোক, এগুলো কিন্তু আমাদের পারিবারিকভাবে আমাদের রিলেটিভরাই কিন্তু লোক পাঠায়। তো ওইভাবে ওনাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন। সো ওইখানে আমরা যখন ওনাদের বাসায় গেলাম, আমাদের একটা পার্টনার ছিলেন, তো উনি আর কি আমাকে লাইক ওনার বাসায় যে বসেছিলাম, ওনাদের তো মানে অনেক বিগ বাসা, লাইক অনেক বড়, নিচে হচ্ছে খেজুর গাছ, তো ট্রেন খেজুর গাছ, ওখানে খেজুর খাচ্ছিলাম এটা সেটা। পরে যখন ঈদের টাইম আসলো, ওই সময় ঈদ ছিল, তা আমার আবার ওনার ওয়াইফের একটা ড্রেস পরা ছিল, ভালো লাগছিল, তা আমি তখন বললাম যে ড্রেসটা তো নাইস, মানে কোথা থেকে কেনা, মানে ইংলিশে বললাম। মিডিয়াতে প্রডিউসাররা মনে করেন নায়িকা যা বলবে তাই শুনবে, ডট ডট ডট। এক প্রডিউসার রুমে নক করেছিল রাতের বেলা, আমি আর যাইনি, পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেভ করে, যা স্মরণীয় হয়ে থাকবে। আমরা এতটুকুই জানি, কিন্তু সে কে সেটা তুমি যদি নাও বলো, ঘটনাটার একটু বিস্তারিত বলবে, কেন সে তোমার রাতে তোমার দরজায় নক করেছিল, উদ্দেশ্যটা কি ছিল? মানে সবাই মিলে আড্ডা দিচ্ছে, আমি হিরো, ডান্স ডিরেক্টর, আড্ডা দেওয়ার পরে তখন কি হলো যে মানে উনি এক পর্যায়ে আমাকে মেসেজ করছে, বা উনিও আসছিলেন, তারপর বলছে আমি ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে, তো গেল। পরে বলছে যে মেসেজ করছে, তা আমি এবার হিরো আর আমাদের যে ডিরেক্টর ছিল, ডান্স ডিরেক্টর মাসুম বাবুল ভাই ছিল, মারা গেছেন। সো মাসুম বাবুল ভাইয়ের ওনাকে বলছি, দেখেন আমাকে তো প্রডিউসার ডাকছে, আমি তো বুঝি না ব্যাপারটা কি, তো আমি বলছি প্রডিউসার ডাকছে, কি করা যায়? মানে বলে কি না তুমি এখন ওনার রুমে কেন যাবা, তুমি তোমার রুমে যেয়ে ঘুমায় যাও। তো আমি মানে শুয়ে পড়লাম। পরে আমি আবার দেখি সে মানে মেসেজ করছে, কল দিচ্ছে। পরে আমি আবার আমার হিরো আর আমার ডান্স ডিরেক্টর বললাম যে আচ্ছা ভাইয়া তোমাকে কল দিচ্ছে কেন? পরে বলছে যে তুমি ফোনটা বন্ধ করে ঘুমায় যাও। আমি আর আম্মু ছিলাম, তোমার আম্মু তো অলওয়েজ আমার সঙ্গে থাকে শুটিংয়ে, তো আমি ঘুমিয়ে গেলাম, ভালো কথা। শুটিংয়ের ফার্স্টে ওই গানের শুটিং ছিল, সকালে উঠলাম 6টায়, মেকআপ টেকআপ নিয়ে বসলাম। আমার তো অনেক আগে থেকে আমি নো স্পিন পরি, ডায়মন্ডের রিং পরি, ডে 1 থেকে, মানে মিডিয়াতে আসার আগে না, ছোটোবেলা থেকেই পরা হয়। তো এইগুলো তখন কি করলাম, আমি নো স্পিনটা পরবো না বলে আমি এটা খুলে রাখলাম, হাতের রিং ছিল, যেহেতু সমুদ্রের মাঝখানে শুটিংটা হবে, তো ওই রিংগুলো আমি জাস্ট খুলে মানে একটা ব্যাগের উপরে রাখলাম। তো আমার হঠাৎ করে আমি অনেক সময় তো ভুলে যাই, ঘুম ঠিক মতো হয়নি, কারণ 4টা গানের শুটিং হচ্ছে টায়ার্ড, তো ভুলে গেছি কোথায় রেখেছি। তো আমি যখন অর্ধেক পথে গেলাম গাড়িতে, তখন আম্মুরে বললাম আম্মু আমার তো ওগুলো হারাই গেছে। এখন মন খারাপ হয় তো স্বাভাবিক, একটা আংটির দাম আছে 3 লাখ 4 লাখ 6-7 লাখ, টাকাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমার পছন্দ। দেখেন আপনি টাকা দিয়ে যে কোনো কিছু পারচেস করতে পারেন, বাট আপনার তো ভালো লাগে না থাকলে তো সেই জিনিসটা আপনি কিনবেন না। তো আমার হচ্ছে ছোট ছিলাম না আরও, এখন যেমন হারাই গেলেও অত ইমোশন কাজ করে না, ওই সময় খুব টিনেজার, মানে লাইক কি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, তো আমার তো তখন একটা ছোট মানুষ ছিলাম, একটা ব্যাপার আলাদা ছিল। ওইটা আম্মুকে বলে আমি কান্না করতেছি। এখন কাজল, তো সে সময় আমি মেকআপও করতে পারতাম না, এখন যেমন ওয়াটারপ্রুফ কাজল ইউজ করা, তখন কাঁদছে আর কাজল পড়ছে। তা বলে তুমি কান্না করতেছো কেন, ওগুলো তো পাওয়া যাবে, সুন্দর করে ফার্স্টে কথা বলে, আচ্ছা ভালো কথা, বাট মন খারাপ হচ্ছে। পরে শুটিংয়ে যখন উঠলাম, শুটিং করতে নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পতেঙ্গাতে শুটিং ছিল, তখন আমাকে বাপ্পি ছিল বা যে ছিল হিরো, তো আমাকে বলতেছে যে তুমি মন খারাপ কেন, হিরো বলছে। তাই আমি বললাম যে মন খারাপ যেন আমার তো এটা হারাই গেছে। তো উনি বলছে যে আচ্ছা সমস্যা না, এটা পেয়ে যাবা। পরে হঠাৎ করে প্রডিউসার সে রিয়েক্ট করলো, ওখানে একটা লাঠি ছিল যে ট্রলি করে না, ট্রলি শর্টে ট্রলি যে স্টিক ছিল, ওটা সে লাথি দিয়ে ফালাইলো। আমার যে মাসুম বাবুলের যে অ্যাসিস্ট্যান্ট ছিল মঞ্জু ভাই, ওর পুরো পায়ে লেগে পা কেটে গেল। আমি জাস্ট সরে গেছি, আমি তো বুঝি নাই হচ্ছে যে হয়তো বা কোথাও থেকে আসছে, আমি তো বুঝি না যে উনি ফেলবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তো আমি এটা দেখে না সারপ্রাইজ থেকে, আপনি এইগুলো কেন এদিকে ফেলছেন? আমারে বলে যে গালি দিচ্ছে, তোরা তো নায়িকারা আসিস, মানে মেবি হি ওয়াজ ড্রাঙ্ক বা সামথিং প্রবলেম, তোরা নায়িকারা আসিস বস্তি থেকে, এরকম একটা ওয়ার্ড ইউজ করছে। হ্যাঁ, তোরা ডায়মন্ডের জিনিস কই পাবি, তোরা আবার বলিস ডায়মন্ড, 2 টাকার জিনিস নিয়ে ডায়মন্ড বলে তোরা মানে এগুলো নিয়ে তুই করে অস্থির অবস্থা। আমি তো কখনো এরকম বিহেভিয়ার শুনিই নাই।
আমি তো আর এখন আমি কথা বলতে পারি। এই যে বললেন যে আমি ঠোঁটকাটা স্বভাবের, আগে আমি কথা বলতেই পারতাম না, আমি জাস্ট কিছু বললেই সবাই কান্না করতাম। কিছু বলতেছে আমার চোখ দিয়ে পানি, মানে আমি তো আরও কান্না শুরু করছি, আমার পুরো কাঁদতে কাঁদতে আমি পুরো হিরোরে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে জাস্ট মানে এতটাই আমি সিক হয়ে গেছি, আমি আর কথাই বলতে পারতেছি না। পরে তখন তো আমার ফার্স্টের দিকে সব ছবিতে আজিজ ভাই জায়েজ মাল্টিমিডিয়ার মাধ্যমে আমার কি বলে ওনারা অ্যাপয়েন্ট মানে নিয়ে শিডিউল নিয়ে কাজ করতো। তো আমি তখন আজিজ ভাইকে ফোন দিয়ে ধরে না, পরে আমি ফোন তাকে রিচ করতে পারলাম। আমি বললাম ভাইয়া আমি তো সমুদ্রে, আমার ফোনও তো আম্মুর কাছে, আমি যে ফোন দিয়ে আম্মুকে ডাকবো, আমার কাছে ফোনও নাই। পরে আমার ওইখানে কে যেন একটা ছিল, মেকআপের কেউ একজন ছিল, মেকআপ ম্যান বা মেকআপের কেউ একজন, ওর কাছ থেকে নিয়ে আজিজ ভাইকে আমি ফোন দিছি, ধরছে। পরে ভাইয়ার আমি বললাম ভাই এরকম, বলে হ্যাঁ তুমি জানো না যে মিডিয়াতে এরকম হয়, তুমি কেন জানো না, না জেনে আসছো কেন? থাকে না যে লাইক উনি আমাকে আনছে বা ওনাকে আমি বড় ভাই মনে করি বা গার্ডিয়ান মনে, আমি ওনাকে নালিশ করলাম, উনি তাকে কেয়ারই করলো না। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। তো তারপরে তো ওনার সব ছবি আমি ক্যান্সেল করলাম, ওনার সাথে আমি আর কাজই করি নাই, কারণ এরকম একটা মানে ওটা তো অনেক বাজে কিছু হতে পারতো। ওই স্টিকটা তো আমার লেগে আমি হসপিটালে থাকতে পারতাম, ওই লোকটা কিন্তু তখন হসপিটালে নেওয়া হয়েছে ওনাকে। তো আমি যাকে এটা মনে করি তার তো শোনা উচিত যে আমি কি বলতে চাই, সেও শোনা নাই। তার সঙ্গে তো ডেফিনেটলি আমার জেজের সাথে তখন আর কাজ করা উচিতই না, সেজন্য আমি আর আজিজ ভাইয়ের সাথে কাজ করি না। সেটা নিয়ে সে অনেক মন খারাপ করেছে, সে অনেক আমার গালিগালাজ আজিজ ভাই করেছে, তোকে আমি আনছি, তো এটা আরেকটা ব্যাপার। বাট সেও কিন্তু আমার ব্যাপারটা বুঝে নাই, বাট তার কাছে ব্যাপারটা সিম্পল লাগলেও দেখেন আমার কাছে তো সিম্পল না। তুমি আমাকে ছবিতে নিবা, তোমার তো অফকোর্স আমাকে বলে নেওয়া উচিত যে এটা এখানে এরকম হতে পারে। আমি কিন্তু মিডিয়ার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তো এটা তো বলতে হবে ব্যাপারটা। তখন আমি বললাম আপনি বিহেভিয়ারটা কেন করলেন? আম্মুকে তখন ফোনে কোনোভাবে পেলাম, আম্মু তোকে খুঁজলো। আমার মামা আবার ওখানে যে পতেঙ্গাতে, আমার মামা হচ্ছে নৌবাহিনী তখন হেড ছিল, আমার মামা, আমার আম্মুর আপন চাচাতো ভাই রফিক মামা, ওইটার পুরো জোনের দায়িত্বে ছিল। উনি তো আর জানতো না, পরে তো পুরো পুলিশ টুলিশ এসে আর্মিটার অস্থির অবস্থা, পরের স্টোরি তো পরেরই। কিন্তু ওই টাইমে তো উনিও হয়তো বা পরে আমাকে সরি বলছে ব্যাপারটা নিয়ে, উনি বুঝে নাই ব্যাপারটা, ওনাকে ওইভাবে ক্লারিফাই করা হয় না, আমি ওনাকেও দোষ দিব না, ওটা আসলে ব্যাড লাক ছিল, আর হয়তো বা আমার একটা লার্ন ছিল, বাট ঠিক না ব্যাপারটা। মানে আপনি যেটা করবেন, আপনি কিন্তু অবশ্যই নায়িকা বা নায়ক বা যে হোক, তাদেরকে অনেকেই কিন্তু এখনো মিডিয়াতে আসতে চায় কাজ করতে, তাদেরকেও বলবো যে যখন যেটা কাজ করবেন আগে থেকে জেনে নিয়ে কাজ করবেন আপনারা। কারণ আজকে বললো কালকে কাজে ঝাঁপ দিয়ে পড়লেন, যেমন আমার কাজ কি হয়েছিল, আমি কিন্তু সিনেমা কখনো করবো ভাবি নাই। আমি জাস্ট অ্যাঙ্করিং করতাম, আমি জাস্ট বললাম যে না, আমাকে একজন ইনস্টল করছিল যে সবাই তো মানে বলে সিনেমায় নিবে, একটা সিনেমা করে দেখাও। আমি তো অ্যাঙ্করিং করতাম, তখন আমাকে আমি বলছি যে আমাকে তো ডেইলি সিনেমার প্রপোজাল আসে। ট্রু, আমাকে সোহান ভাই থেকে শুরু করে আজিজ ভাই, এভরিওয়ান আমাকে এভরিডে আচ্ছা করো, আমি তো সিনেমাতে ইন্টারেস্টেড না, যে না বাংলা সিনেমা আমি করবো না, বিকজ আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমার যে ব্যাপারটা ওই সময় যে ছবিগুলো হইতো পুরো খ্যাত টাইপের হইতো, সরি টু সে দ্যাট, মানে আমার টাইপের না। তো এইগুলো আমাকে ওই ইনসাল্ট করাতে আমার আবার খুব মানে ইগোতে লাগে, যে কোনো একটা ব্যাপার, লাইক কেউ আমাকে বললো তুমি দেখতে সুন্দর না, ওইটা আমার আবার সুন্দর না বললে লাগে না, মানে ফর অ্যান এক্সাম্পল, মানে কোনো একটা আমার অ্যাক্টিভিটিস নিয়ে বললো যে ও তো পারে না, এটা আমার খুব লাগে। তো আমাকে তখন বলছে যে সিনেমার অফার তো ডেলি দেয় মানুষকে, করে দেখো একটা সিনেমা, তাহলে বুঝবো কেমন পারো। তখন আমি ওনাদেরকে ফোন দিলাম সবাইকে যে দেখেন আমি যদি সিনেমা করি, আমাকে উইদিন 15 days বা 1 month-এর মধ্যে যদি সিনেমা দিতে পারেন করবো, না হলে করবো না। তারপরের দিনই আমাকে অডিশন নেওয়া হলো, তারপরের দিনই বড় করে প্রথম আলো থেকে শুরু করে, প্রতিদিন থেকে শুরু করে, কালে কণ্ঠ থেকে শুরু করে নিউজ হলো যে আমি বাপ্পির হিরোইন হতে যাচ্ছি মিষ্টি জান্নাত, তখন তো বাপ্পি ট্রেন্ডে। তো এইভাবে আর কি আমার কিন্তু সিনেমার জার্নিটা। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের মিষ্টি জান্নাত বললো যে রুমে একবার নক করেছিল, কিন্তু সেটাই প্রথম ঘটনা, কিন্তু আমরা মিডিয়ায় আমরা জানতে পারি এটা প্রথম ঘটনা না, একজন শিক্ষক তোমার রুমের ভিতর ঢুকতে চেয়েছিল। না, মিডিয়ার ক্ষেত্রে যদি বলেন যে মিডিয়ার ব্যাপারটা, এটা হচ্ছে মিডিয়ার ব্যাপার। হ্যাঁ, তো ওই শিক্ষক তো ছিল আমার মেডিকেলের রুমের ভিতরে না, মানে এক শিক্ষক তো ওয়াশরুমে ঢুকে গিয়েছিল, ওটা ডিফারেন্ট ব্যাপার। লাইক ওয়াশরুমে মানে কি মেয়েদের যে ওয়াশরুম, মানে যে মেইন স্পেসটা থাকে, চুল ঠিক করতে আয়না দেওয়া, ওইটা অবশ্য আমার প্রিন্সিপাল যে ছিলেন উনি এটার উপরে অ্যাকশন নিয়েছিল। বাট ওইটা যে ছিল যে আমার স্যার, ওটা তো স্যার হচ্ছে জাস্ট আমি ছিলাম, আমার আরও 3টে ফ্রেন্ড ছিল, ল্যাপটপ ওপেন করে মানে আমাদের একজন নাটকের ফেমাস আর্টিস্ট প্রভাব, ওনাকে একটা ভিডিও ভাইরাল হলো, ওইটা আমাকে দেখাচ্ছিল। তো বলে যে তুমি তো মিডিয়া করতে চাও, মানে করো, মডেলিং করো বা অ্যাক্টিং করো, দেখছো তোমাদের এইগুলোর কি অবস্থা, এটা কি দেখেছিলে, তো এইগুলোতে বি কেয়ারফুল হবা, মানে এরকম করে কথা। তো আমি তারপরে এইটা আমি আমার প্রিন্সিপালকে নালিশ করেছিলাম, তখন আমি তো আরেকটা কলেজে ছিলাম সাফিনাতে।
তো নালিশ করার পরে আমার প্রিন্সিপাল ওনাকে শোকজও করে না, লাইক ওনাকে অনেক কিছু বলেছে। ওই স্যারের ডিপার্টমেন্টে আমি পাশ করেছিলাম, বাট ওই স্যারের কী করলো, কারণ ওনার ডিপার্টমেন্টে পাশ না করলে তো খারাপ দেখা যাবে, সবাই ভাবে যে এই কারণে উনি আমার ফিজিওলজি ডিপার্টমেন্টে আমাকে আর পাশ করায় নাই। ওনার ক্লোজ ছিল যে ম্যাডাম আমাকে প্র্যাকটিক্যালে অনলি 2 মার্কসের জন্য আমাকে ফেল করাতো। এই যে ফেলে স্টার্ট হলো, এই ফিজিওলজিতে আমি 5 টাইমস এক্সাম দিচ্ছি, 5 টাইমস, কোনোভাবেই আমি এই কলেজে পাশ করতে পারি না। তারপরে আমি এন্ড মোমেন্টে পাশ করলাম, তারপরে তো আমি কলেজই চেঞ্জ করে ফেলছি, আমি শিকদারে চলে গেছি। ওই মোমেন্টটা তো খুব অড ছিল যে একজন শিক্ষক ল্যাপটপে প্রভার ভিডিও, হ্যাঁ রাইট, ওইটা দেখাচ্ছে, তো ওইটা কত মিনিট প্রেসার করছিল দেখার জন্য, কত মিনিট তুমি দেখতে অনেকক্ষণ, পারছিলে? মানে ফার্স্টে তো আমাকে ডাকলো যে আমাদেরকে গ্রুপ স্টাডি করার জন্য। তো স্যারের সাথে এমনি একটা ভালো রিলেশন ছিল, স্যার দেখতেও ভেরি গুড লুকিং আর খুব সুন্দর করে কথা বলতো আমাদের সাথে। তো আমাদের এসডিএম এর টিচার ছিল, মানে তো নিয়ে গেল। আচ্ছা আমি এবার এসডিএম অত বুঝতাম না, কারণ হচ্ছে আমার মুখস্থ বিদ্যা আমার ওরকম হয় না। তো আমি বলি আচ্ছা ঠিক আছে স্যার যাবো, মানে তখন ক্লাস হচ্ছে, আমাদের ব্রেক ছিল টিফিন। তো গেলাম, যাওয়ার পরে এসে বই, হ্যাঁ বুকস আনছি। পরে বলে আচ্ছা আমি পরে দেখি কি যেন কনসেন্ট্রেশন দিয়ে, মানে স্যার এভাবে বসে আছে, আমরা তো ওইখানে। তো বলে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি, এরকম করে বলছে এটা কীভাবে সম্ভব। আমি পরে বলছি আমি আর আমার 2টো ফ্রেন্ড ছিলাম, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড দেয়ার। তো বলে যে হ্যাঁ দেখি। পরে আমাদের দেখো, পরে এরকম ঘোরায় দেখানো শুরু করলো। তো তখন কি বলবো, পরে দেখাচ্ছে, তখন আমি বলছি স্যার এগুলা, মানে আমার ওই ফ্রেন্ড দুটো তো খুবই, মানে আমিও ভদ্র ছিলাম, বাট আমি আবার প্রতিবাদী ছিলাম। ভদ্র থাকা আর প্রতিবাদ করা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। আমি ছোটবেলা থেকে কথা কম বলতাম, কিন্তু প্রতিবাদ করতাম, কারণ প্রতিবাদ তো করতে হবে। বাংলাদেশে এমন একটা ব্যাপার, মেয়েদের কিন্তু সব ক্ষেত্রে প্রতিবাদী না হলে খুব ঝামেলা। তো আমি এবার কথা বলে আমি বলছি স্যার এত আপনার সাথে স্টাডি করতে আসছি, আমরা ওইটাই পড়ি। মানে এখন যেমন আমি লাইক কথা বলতে পারি, ওই সময় কিন্তু আমি অত চুপচাপ ছিলাম। তো আমার ওই ফ্রেন্ডরা আমার দিকে তাকায়, ওর দিকে মানে বলতে পারছে না। তো অনেকক্ষণ লাইক দেখানোর পরে আমরা তো তাকাই না, আমরা অন্যদিকে তাকিয়ে পরে আমি স্যারকে বললাম স্যার এগুলো আপনি কেন দেখাচ্ছেন, হোয়াট ইজ দিস? আল্লাহ আমি তো নর্মালভাবে দেখাচ্ছি, তো তুমি এখন ডোন্ট টেক ইট সিরিয়াস। আমি অফকোর্স এটা সিরিয়াস নেওয়ার ব্যাপার, আপনি আপনার কাছে সিরিয়াস না, আমাদেরকে কেন আপনি এগুলো দেখাবেন না? তুমি তো মডেলিং করতে চাও, মডেলদের মতো ঘুরে বেড়াও, করছো, নায়িকা হইছো, তুমি কেন মানে মানে করছো? তখন তো এরকম এগুলো ইউজ টু হতে হবে। ওই টিচার কি এখন ওই যে দুজন ছিল, দুজন কিন্তু আমি তো শিকদারে চলে গেলাম, ওরা পাশ করছে, আমি পাশ করার 2 বছর পর, ওই কলেজেই তারা ছিল, ওখান থেকেই পাশ করেছে। ওই টিচার কি এখন আছে? ওই টিচার এখন ওখানে নাই। এই ব্যাপারের পরে ওই কলেজ থেকে সে মানে ছিল 1 বছর পরে, তো ওই কলেজ থেকে চলে যে আমি আবার যে শিকদারে যখন আমি আবার চলে গেছি, উনি আবার শিকদারে আবার ওইখানে আমার প্রিন্সিপালকে যে বলছে যে আমি একটা জব করবো। পরে আমাকে বলছে এই তোমাদের তো সাফিনা থেকে একটা টিচার, আমার প্রিন্সিপাল তো জানতো না, আমাদের সোহাগ স্যার আমার খুবই ক্লোজ, আমার ফ্যামিলি রিলেশন আমার স্যারের সাথে, এখন যে মানে আমাদের শিকদারের যে প্রিন্সিপাল আমাদের মেন্ডি ডেন্টাল কলেজের। তো আমার স্যার বলছে যে তোমাদের স্যার তো সবাই আসতে ছিল, স্যার বলতো যে আসছে, এটা কি কেমন স্যার? আমি বলছি না স্যার এই স্যারের সাথে তোমার ঝামেলা, আপনাকে তো বলতে ভুলে গেছি। বলে ওই যে একটা ঝামেলা হয়েছিল। বলে কি ঝামেলা? স্যারকে তো আমি বলতে পারছি না। তবে স্যার এটা একটা অনেক বাজে ঝামেলা, আপনার আমি কি বলবো। পরে বলেছিলাম 1 বছর পরে, তা আমি ওকে স্যার বলে যে থাক, যেহেতু মেডিকেল তো একটা সিন্ডিকেট ডক্টরদের, তুমি একটা স্যারের বিরুদ্ধে লাগবা, আরেকজন তোমার এগেনস্টে যাবে, তখন তুমি আর পাস করতে পারবে না, দরকার নেই, এটা আমরা সাইলেন্ট ভাবে করে তুমি স্টাডি করতে লাগো, কন্টিনিউ করতে লাগো। আমার তো ইচ্ছা ছিল আমি যেদিন পাস করব ডেফিনেটলি ওর নামটা আমি বলবো, কারণ স্বাভাবিক ওর জন্য আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে। আমি সবসময় ফার্স্ট হই, আমি 2বারই গোল্ডেন এ প্লাস পাই স্টুডেন্ট, আমি কখনো সেকেন্ড হয়নি, 1বার না 2বার ছোটবেলায় হয়েছিলাম। আমি ফেল কেন করবো? তবে প্র্যাকটিক্যালে কখন মানুষ ফেল করে? যখন তার সাথে কোনোভাবে পারে না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি তখন তো আর ভাবি নাই যে মানে মিডিয়াতে ফেমাস হবো বা এত কিছু করবো। ইচ্ছা ছিল যে না ওর নামটা আমি সামনে এসে বলবো, মিডিয়া ডেকে টাকা খরচ করে হইলেও প্রেস আনবো, মানে আমার ছোট ছিলাম, জিদ ছিল একটা। তো পরে আসলে এখন মনে হলো যে না, মানুষকে মাফ করে দেওয়াই বেটার, ক্ষমা মহৎ গুণ, আমি চাই না। বাট উনি দেখেছে এটা সমস্ত এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে ডক্টরদের ভিতর, বিভিন্ন পেজে সব ডক্টররা জানে। তুমি প্রেম করে বিয়ে করো, যেমন অনেক স্যার আছে আমাদের ফ্রেন্ডগুলোকে বিয়ে করছে, সেটা ডিফারেন্ট ব্যাপার, ভালোবাসো বিয়ে করো, কিন্তু তুমি একটা বাজে জিনিস কেন দেখাবা, বাজে কাজে উদ্বুদ্ধ কেন করবা? তো এখন ভালো মানে ট্রেন্ড হয়ে গেছে, এখন দেখি স্যাররা কিছু বললেই মেয়েরা প্রতিবাদ করে, তো আমি চেয়েছিলাম ওইটাই করুক। ওই ঘটনার আগে বা পরে ওই শিক্ষক তোমার দিকে কোনো ধরনের কুপ্রস্তাব বা কুনজর দিছে কিনা? ওরকম না, টেক্সট করতো, কেমন আছো, কখন এসেছো, এই তোমার তো ভালো করে পড়তে হবে, তুমি তো ভালো স্টুডেন্ট। যেমন আমাদের সাফিনাতে A+ পাওয়া স্টুডেন্ট ছিল না প্রাইভেটে, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল রুজদা, এই দুজনই আমরা A+ ছিলাম। তার মধ্যে আমি আবার 2বারই গোল্ডেন A+, ও একবারই আর কি A+ ছিল এসএসসিতে।
তো এই জন্য আমাদের দিকে কনসেন্ট্রেশনটা একটু বেশি ছিল টিচারদের, যে না তোমরা একটু ভালো করে মানে তোমরা ফার্স্ট হবা বোর্ডে। তা আমি বললাম যে বোর্ডে ফার্স্ট হওয়ার তো কিছু নেই, ডাক্তার হইলে তো হইলো, ফার্স্ট সেকেন্ড দিয়ে কী হবে, আমি তো সরকারি জব করবো না, আমি তো দেশের বাইরে চলে যাবো, আমার প্ল্যান ছিল ইউকে চলে যাবো। তোমার সঙ্গে অনেক কথা হলো, জীবনের অনেক মোড়, তারপর হচ্ছে অনেক গোপন কথা তুমি আমাদেরকে বললে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের প্রিয়জন অনুষ্ঠানে আসার জন্য তোমাকে আরও একবার ধন্যবাদ। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন তো অবশ্যই অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে, আর তুমি যেখানে আছো সেখানে তো অফকোর্স প্রোগ্রাম সুপারহিট হবে, তো এটাই। দর্শক, প্রতিদিনের প্রিয়জন অনুষ্ঠানে আজকে ছিলেন মিষ্টি জান্নাত, তার সঙ্গে আমরা আড্ডা দিলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর পরবর্তী তারকা কি আসছেন সেটা পেজে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।